স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছে এবং আজকে কিন্তু গত কয়েকটি কার্যদিবস যে ধারায় ছিল সেই ধারা থেকে বেরিয়ে আজকে লেনদেনের গতি কিন্তু ফিরে এসেছে এবং সূচকের উত্থান ছিল সেই জায়গা থেকে। টার্নওভারও সেই 1100 কোটি টাকার মতো লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। আমরা যদি একটু সূচকের অবস্থান দেখে নিই, আমরা যেটা বলছিলাম যে 35 পয়েন্ট বেড়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে 5652 পয়েন্টে রয়েছে এবং 1110 কোটি টাকা লেনদেন হয়েছে সারাদিন জুড়ে, যেখানে 273টি প্রতিষ্ঠানের কিন্তু দর বেড়ে লেনদেন শেষ করেছে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বাংলাদেশ প্রতিদিনের ডেপুটি এডিটর রাজু আহমেদের সঙ্গে। স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে। জি, বাজার গত 2-3 দিন বাজার একটা ভোলাটাইল পরিস্থিতি ছিল, তো সেই জায়গা থেকে বাজার কিন্তু কিছুটা উত্তরণ হয়েছে। এই বাজার নিয়ে আপনার প্রত্যাশা কি? না, আসলে বাজার নিয়ে এখানে বারবার যেটা বলতে হবে যে দেশের অর্থনীতির সাথে পুঁজিবাজারের একটা কিন্তু ওতপ্রোত সম্পর্ক আছে। সুতরাং সার্বিকভাবে বাজেটের পরে অর্থনীতির একটা নতুন কাঠামো বা নতুন দিক নির্দেশনা কিন্তু আমরা বাজেটের মধ্যে দিয়ে পেয়েছি। তো পুঁজিবাজারেও সেই রকমের একটা দিক নির্দেশনা কিছু বাজেটে রিফ্লেকশন হয়েছে এবং কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা আসলে আশাবাদের জায়গা তৈরি করতে পারে। কিন্তু সার্বিকভাবে দেশের পুঁজিবাজার গত প্রায় 1.5 দশক ধরে যে একটা মানে টানাপোড়েনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেখান থেকে উত্তরণের জন্য যে বড় ধরনের কোনো একটা প্রকল্প বা বড় ধরনের একটা সার্বিক পরিকল্পনা, এটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি এবং এই বাজেটেও সেটা খুব বেশি কিন্তু মানে হিসেবের মধ্যে নেওয়া হয়নি যে একটা দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতির গুরুত্বপূর্ণ একটা খাত হচ্ছে পুঁজিবাজার এবং সেটাকে একটা নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য গত 1.5 দশক ধরে যেই বাজারটা একটা হতাশাগ্রস্ত, আস্থাহীনতা এবং বিনিয়োগের একটা ভাটার ভাব যে তৈরি হয়েছিল, সেখান থেকে আসলে উত্তরণের জন্য যেরকম একটা বড় ধরনের পদক্ষেপ দরকার সেটা আমরা দেখতে পাইনি। হয়তোবা বিনিয়োগকারীদের মধ্যেও সেটা নিয়ে কিছুটা হয়তো হতাশা আছে, কিন্তু এমনিতে যদি আমরা স্বাভাবিকভাবে পুঁজিবাজারের সাধারণ অবস্থান ধরি যে একটা পুঁজিবাজার স্বাভাবিক অবস্থায় আছে, সেই জায়গা থেকে এই বাজেটে যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা কিন্তু আমি মনে করি বাজারের জন্য একটু যদি শুনতে চাই কোন জায়গাটাতে ইতিবাচক। অসঙ্গতি রয়েছে, মানে আপনি যেটা বলছিলেন যে এই জায়গা থেকে আরো কিছু বিষয় নিয়ে কাজ করা উচিত ছিল, সেটা যদি একটু শুনতে চাই যে কোন বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে কাজ করা উচিত। না, দেখেন যে পুঁজিবাজারে আমরা একটা প্রথম যেই বিষয়টা সবসময় আলোচনায় আসছে যে আস্থাহীনতা। তো সেই আস্থাটা ফিরিয়ে আনার জন্য তো পুঁজিবাজারকে ইতিবাচকভাবে তুলে ধরার বেশ কিছু প্রয়াস কিন্তু নেওয়া দরকার। তার মধ্যে একটা আছে যে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কিছু ইনসেনটিভ দেওয়া, যেটা হয়তো আছে আমাদের করের ক্ষেত্রে কিছু ছাড় আছে, কিন্তু সেই জায়গাটা তো আসলে এখন গতানুগতিক জায়গায় চলে গেছে। তো সেই জায়গা থেকে মানে আস্থার জায়গাটা যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে একটা হচ্ছে মানুষের মনের মধ্যে একটা মানে স্থির একটা ধারণা তৈরি করতে হবে যে হ্যাঁ, তবে পুঁজিবাজারে আমরা কিন্তু এখানে অর্থমন্ত্রীর সর্বোচ্চ যে কমিটমেন্ট সেটা কিন্তু পাচ্ছি এবং প্রতিদিনই কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অর্থমন্ত্রীর এই বাজার নিয়ে একটা প্রত্যাশা, বা এটাও কিন্তু অর্থমন্ত্রী বলেছেন যে এই বাজারে আসলে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণও বাড়ছে। তো আমরা তো সেই জায়গা থেকে সেই ধরনের কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখেন, এই কথাগুলো কিন্তু অতীতেও বিভিন্ন সময় বলা হয়েছে। তো এখন পার্থক্যটা হচ্ছে কি, আমাদের বর্তমান অর্থমন্ত্রী তিনি কিন্তু নিজেও কিন্তু পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা থেকে শুরু করে পরবর্তীতে এটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু ওনার অনেক ভূমিকা আছে। সুতরাং পুঁজিবাজারের গুরুত্ব এবং এটার করণীয় কি এই সম্পর্কে ওনার কিন্তু ধারণা আছে। কিন্তু সার্বিকভাবে আমাদের যে সরকার কাঠামো বা আমলাতান্ত্রিক যে ব্যবস্থা, সেখানে কিন্তু গতানুগতিকতার বাইরে আমরা খুব বেশি কিছু এখানে দেখিনি। বলা হচ্ছে যে লেনদেন নিষ্পত্তির সময়সীমা কমানো হয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু দেখেন, দেশের অর্থনীতি যদি আসলে ভালোভাবে রান না করে এবং অর্থনীতির যে গতি সেটা যদি ভালোভাবে মানে গতিশীল না হয়, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে খুব বেশি, আপনি যতই স্পেসিফিক পুঁজিবাজারে আপনি সুযোগ সুবিধা দেন না, কিন্তু বাংলাদেশের সার্বিক অর্থনীতি যদি গতি ফিরে না আসে এবং আমাদের জিডিপির প্রবৃদ্ধি যদি মানে আগের মতো সেই গতিশীল না হয়, তাইলে কিন্তু পুঁজিবাজারেও এটা রিফ্লেক্ট করবে। তো আমি যেটা বলতে চেয়েছি যে পুঁজিবাজারে প্রথমত হচ্ছে যে স্পেসিফিক কোন কোন জায়গায় আপনি পুঁজিবাজারে বিনিয়োগ করলে সুযোগ সুবিধা দিবেন, এবং বিনিয়োগকারীদের মনের মধ্যে আরেকটা মানে আস্থা আনতে হবে যে 1996 সালে 2010 সালে যে রকমের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একটা নতুন সরকার মানুষের মধ্যে সেই আস্থাটা এবং সেই নিশ্চয়তাটা দিতে হবে যে না, আমার এখানে পুঁজি বিনিয়োগ করলে আমার আবার নতুন করে আমি কিন্তু এরকমের লুটপাটের শিকার হব না। সেই জায়গাটা হয়তো বা এই সরকার নানান কাজের ক্ষেত্রে তারা কিন্তু মানে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু মেসিভলি পুঁজিবাজার একেবারে খুব
অল্প সময়ে ঘুরে দাঁড়াবে এই ধরনের কোনো পরিকল্পিত পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাইনি। তবে যেসব পদক্ষেপ এই বাজেটে নেওয়া হয়েছে সেগুলো যদি আমরা কার্যকর করতে পারি তাইলে কিন্তু বাজারটা একটা দীর্ঘমেয়াদে একটা ভালো ভালো একটা অবস্থান তৈরি হতে পারে। তো এটা একটু সময় লাগবে, মাত্র একটা বাজেট হলো এবং সরকারের জি, বয়সও কিন্তু আপনার এই কথাটার সাথে আমি ৪ একমত মাস। যে যে সময় লাগবে, কারণ দীর্ঘদিনের একটা অনাস্থা বিনিয়োগকারীদের, তো সেই জায়গা থেকে তো একটু সময় লাগবে। এবং স্বয়ং অর্থমন্ত্রী এখানে বলেছেন যে 2 বছরের মতো সময় লাগবে এই পুঁজিবাজারে গতিশীলতা ফিরতে। আর দীর্ঘদিনের যেটা বলছিলাম যে আসলে অনাস্থা বিনিয়োগকারীদের, সেটা তো আস্থা ফিরে আসতে একটু সময় লাগবেই। কিন্তু একটা বিষয় যদি আমরা বলি যে অর্থমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী প্রত্যেকটা কমিটমেন্ট কিন্তু একটু একটু করে হলেও ফুলফিল হচ্ছে। সেখানে বিএসসিসির কমিশনের দিকে তাকান, সেখানেও কিন্তু বলছিল যে কোনো কোনো পলিটিক্যাল পার্সনকে এখানে ইনভলভ করা হবে না, সম্পূর্ণ পেশাদারিত্বের ভিত্তিতে এখানে ইনভলভ করা হবে, সেই কমিটমেন্টও কিন্তু রেখেছেন। তো পর্যায়ক্রমে আসলে তো সেদিকে আমরা যাচ্ছি, আপনার কি মনে হচ্ছে? না, আমার মনে হয় যে এই যে এই সংস্কারের যে জায়গাগুলো, একটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর যে মানে যারা বসে কাজ করেন, যারা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন, সেই জায়গাগুলোতে পরিবর্তন আনা, অতীতে বিতর্কিত যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া। কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে সার্বিক অর্থনীতিতে যদি আমরা একটা মানে গতিশীল না করতে পারি, তাইলে কিন্তু যত ব্যবস্থাই করেন না কেন, মানুষের মধ্যে যদি যদি তার সঞ্চিত কোনো অর্থ না থাকে, পুঁজিবাজারে বিনিয়োগ করার মতো অর্থ না থাকে, তার আস্থা হয়তো থাকলো, সে হয়তো আকাঙ্ক্ষা পোষণ করলো যে হ্যাঁ আমি পুঁজিবাজারে এই মুহূর্তে বিনিয়োগ করতে পারি, কিন্তু তার হাতে পয়সা নেই বা টাকা নেই বিনিয়োগ করার মতো। তো সেই জায়গাটায় মানুষের মানে আয়ের জায়গাটা বাড়ানোর একটা ব্যবস্থা করা, সঞ্চয় কিভাবে বাড়বে সেটা ব্যবস্থা করা, সেই জায়গাগুলোর টোটালটাই নির্ভর করে হচ্ছে সার্বিকভাবে আমাদের অর্থনৈতিক অবস্থা এবং মানুষের আয় ব্যয়ের যে সঙ্গতি, সেই জায়গাটা কতটুকু রান করবে। তো মানুষ ধরেন গত 4-5 বছর ধরে আমাদের অর্থনীতিটা যে জায়গায় চলছে, সেখান থেকে সাধারণভাবে পুঁজিবাজার কিন্তু খুব বেশি মানে মানে বিনিয়োগ আসার কথা না। তার মধ্যে আশাবাদের জায়গা কিন্তু দেখেন যে আজকেও 1100 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। যে লেনদেনের পরিমাণটা যে বাড়ছে, এটা কিন্তু একটা আশাবাদের জায়গা। এই গতিটা যদি ধরে রাখা যায় এবং আমাদের স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ যদি মোটামুটিভাবে 2000 কোটি টাকার কাছাকাছি যদি মানে আমরা নিশ্চিত করতে পারি, তাইলে কিন্তু বাজারটা আমি মনে করি যে ভালোভাবে রান করবে এবং তখন বিনিয়োগকারীদেরও কিন্তু একটা আস্থা তৈরি হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকারকে যে উদ্যোগটা নেওয়া দরকার, একটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যাতে বাজারে তাদের রোলটা প্লে করে এবং তারা যাতে বাজারে অ্যাক্টিভ হয়, সেই জায়গাটা কিছু কিছু জায়গায় হয়তোবা তাদের আস্থাটা আগে অর্জন করা। এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যখন বাজারে বিনিয়োগ করতে আসবে, বাজারটা যখন মানে রান করবে, একটা নিয়মিত 1000-1500 কোটি টাকা যখন মানে প্রতিদিন লেনদেন হবে, তখন কিন্তু যারা ব্যক্তি বিনিয়োগকারী বা আমরা যাদেরকে সাধারণ বিনিয়োগকারী বলি, তারাও কিন্তু তখন বাজারের দিকে আকৃষ্ট হবে যে না, বাজারটা এখন একটা গতি পেয়েছে এবং এখন এই বাজারে বিনিয়োগ করা যায়। তো সেক্ষেত্রে এই নীতিগত যেই উদ্যোগগুলা আমাদের সরকার নিয়েছে সেগুলোকে বাস্তবায়ন করা, তার পাশাপাশি মানে একেবারে দৈনন্দিন বাজারের কিছু কিছু ক্ষেত্রে আস্থা ফিরিয়ে আনার জন্য বড় বিনিয়োগকারীরা যাতে অ্যাক্টিভ হয় সেই ব্যবস্থাটা করা। তো সেখানে হচ্ছে দুইটা জিনিস আমাদের এখানে বাধা। একটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টর একটা চরম মানে হতাশাজনক পরিস্থিতি বিরাজ করছে। আরেকটা হচ্ছে যে গত 2 বছরে শিল্প প্রতিষ্ঠান অনেকগুলা যারা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি, তাদের কিন্তু মানে উৎপাদন অনেকের বন্ধ আছে, অনেকের মানে মানে অর্থ মানে কোম্পানির অবস্থা, আর্থিক অবস্থা খুব খারাপ। সেই জায়গাগুলোতে সরকার কিছু এই বাজেটের মাধ্যমে তাদেরকে কিছু ইনসেনটিভ দেওয়ার ব্যবস্থা করছে। তো এইটা যদি আসলে কার্যকর হয়, দেখা যাবে যে লিস্টেড কোম্পানিগুলো তখন যদি রান করা শুরু করে ভালোভাবে, আবার যদি উৎপাদনে যায়, তাদের প্রফিটটা যদি হয় বাজারে, তখন একটা এটার মানে ভালো একটা রিফ্লেকশন হবে, কারণ তখন তারা ভালো লভ্যাংশ দিতে পারবে, তখন বিনিয়োগকারীরা এখানে আকৃষ্ট হবে। আর প্রত্যাশা প্রাতিষ্ঠানিক আমাদেরও, কিন্তু বিনিয়োগকারীরা তখন আরেকটা আসবে জায়গায় কারণ আমি একটু ইন্টারাপ্ট করছি যে যেটা আমরা দেখেছি যে 2010 সালের যে ধস ছিল, সেটাও কিন্তু আওয়ামী লীগের সময় হয়েছে এবং বিএনপির সময় কিন্তু আসলে বড় ধরনের কোনো ধসের কোনো বিষয় আমরা দেখিনি এই বাজারে। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা এবং সেই অনুযায়ী যেভাবে কাজ করছে এবং এগোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগকারীদের আস্থাও কিন্তু কিছুটা হলেও ফিরছে। হ্যাঁ, এটা তো স্বীকার করতে হবে যে হ্যাঁ, বিএনপির আমলে অতীতে এই ধরনের ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ এর আগে 2বার ক্ষমতায় আসার পরেই 1 বছরের মধ্যে কিন্তু এই পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা এই সমস্ত লুটপাটের সাথে জড়িত ছিল, পুঁজিবাজারকে যারা ব্যবহার করে নিজেদের পকেট ভারী করেছে, তাদের বিরুদ্ধে চিহ্নিত এবং ওই সরকারের সময় কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেখানে কিন্তু মানে আওয়ামী লীগের যারা বিভিন্ন পর্যায়ের নেতা বা সরকারের যারা ক্ষমতাসীন লোকজন, তারা যে এটার সাথে জড়িত ছিল সেগুলো কিন্তু তারা বেরিয়ে এসেছিল। কিন্তু তখন আমাদের দুঃখজনক হচ্ছে যে 1.5 দশকেও কিন্তু এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, জড়িতদের কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি। তো সেই জায়গাটার কারণে কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের আস্থাটা
এই জায়গায় মানে আস্থাটা ফিরে আসেনি যে না, যারা আমার অর্থটা যদি লুটপাট হয়, আমার তো অর্থ যাবেই, সেই সঙ্গে যারা লুটপাটকারী তাদেরও বিচার হবে না। তো এইরকম কারণেই হয়তো মানুষ এতদিন এগিয়ে আসে না। হ্যাঁ, এখন বিএনপি সরকার, এটা শুধুমাত্র বিএনপির সময়েই এইরকম পরিস্থিতি ঘটে না, এটা দিয়ে তো আর মানুষ ফিরে আসবে না। মানুষ চাইবে সে এখানে বিনিয়োগ করলে তার রিটার্নটা যেন তার আশা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী সে রিটার্নটা পায়। আশা অন্তত করছি আমরা পর্যায়ক্রমে সেই এই সংস্কারগুলো জায়গাটা আশা করা পুঁজিবাজারের যায় যে জন্য আস্তে করা আস্তে হবে। মানুষের আস্থা ফিরে আসলে এবং অর্থনীতিটা যদি আরেকটু ভালো হয়, আমাদের জিডিপি প্রবৃদ্ধিটা যদি একটু রান করতে থাকে, আমার মনে হয় যে পুঁজিবাজারটা একটা স্বাভাবিক গতির মধ্যে ফিরে যাবে। তবে আরেকটা বিষয় হচ্ছে যে যেটা যুদ্ধ পরিস্থিতিতে আসলে জ্বালানি তেলের দাম যে পর্যায়ে গিয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু একটা স্টেবল সিচুয়েশনে কমতে কমতে এখন অনেক কমের দিকে চলে আসছে। তো এটা কিন্তু বড় একটা ইফেক্ট পড়েছিল আমাদের অর্থনীতির উপরে। তো সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক যে পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি, তেলের দাম সহ, মানে আপনার কাঁচামাল থেকে শুরু করে, শুধুমাত্র তো তেলের দাম না, ধরেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল মানে আমদানির ক্ষেত্রেও কিন্তু যুদ্ধটা একটা বড় ধরনের প্রভাব ফেলেছে। অনেক কাঁচামালের দাম বেড়ে গেছে, জ্বালানির খরচ তো বেড়েছেই। সব মিলিয়ে হচ্ছে যে আমাদের যদি আমি লিস্টেড কোম্পানির হিসাবও করি, যে তাদের কিন্তু উৎপাদন ব্যয় অনেক বেড়ে যাওয়ার ফলে সেখানে প্রফিট মার্জিনটা কমে যাওয়া, অনেক ক্ষেত্রে লোকসান দিয়ে হয়তো কোম্পানি পরিচালনা করতে হয়েছে। এসব কারণ যেহেতু পুঁজিবাজার সবকিছুরই রিফ্লেকশন হয়, সেগুলোর প্রভাবও পুঁজিবাজারে পড়েছে এবং সার্বিকভাবে বাজেটের সঙ্গে একই সাথে কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতিটা শান্ত হয়ে এসেছে এবং তেলের দামটা একটা স্বাভাবিক পর্যায়ে জি আসতে শুরু করেছে। আমার মনে হয় যে জি এই আপনাকে অনেক সবকিছুর একটা ইতিবাচক ধন্যবাদ প্রভাব আমাদের পুঁজিবাজারে পড়বে। জি ধন্যবাদ আপনাকে আপনাকেও আজকে ধন্যবাদ। আমাদেরকে সময় দেওয়ার জন্য।